বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন, আওয়ামী লীগবিহীন জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করার চ্যালেঞ্জ কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু, আওয়ামী লীগবিহীন নির্বাচন অংশগ্রহণমূলক করার চ্যালেঞ্জ কতটা? প্রকৃত অংশগ্রহণমূলক যেটাকে আমরা বুঝি যে সকল রাজনৈতিক দল মত সবার অংশগ্রহণ, সেটা এবার আসলে বাস্তবায়ন হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে আজ কথা হবে লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে, আমি শারমিন রমা। আজ আরো থাকছে, জামাত জোটে কোন আদর্শিক ভিত্তিতে ইসলামপন্থীদের সাথে একমত হলো অন্যান্যরা? জয় পেলে কে হবে প্রধানমন্ত্রী? বাংলাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বড় রাজনৈতিক দল বিএনপি তাদের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে সিলেট থেকে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ দিয়ে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনী জনসভা করেন ঢাকা 15 আসন অর্থাৎ মিরপুর থেকে। তাফসির বাবু জানাচ্ছেন আরো। জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা আজকেই সেটির প্রথম দিন। আমরা দেখেছি যে প্রথম দিনেই সবগুলো দল যারা প্রার্থী দিয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা মাঠে নেমেছে। ঢাকা শহরে আমরা ঘুরেছি, খুব বেশি যে নির্বাচনী আমেজ সেরকমটা না, অর্থাৎ ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ড এই ধরনের যে বিষয়গুলো দেখা যায় সেটির দৃষ্টিকোণ থেকে যদি বলি যে সব জায়গায় এখনো এই ধরনের ব্যানার, ফেস্টুন আমরা কম দেখতে পেয়েছি। তবে প্রার্থীরা মাঠে নেমেছেন। আজকে একটি প্রধান বড় দল বিএনপি, তারা অবশ্য ঢাকার বাইরে সিলেটে তাদের নির্বাচনী প্রচারাভিযান তারা শুরু করেছে এবং সিলেটে প্রচারাভিযান শেষে তারা আবার দক্ষিণাঞ্চলে যাবেন, চট্টগ্রামের জেলাগুলোর দিকে। আর ঢাকা থেকে প্রচার শুরু করেছে জামায়াতে ইসলামী। তারা বিকেলবেলা মিরপুরে একটি জনসভার মধ্য দিয়ে তাদের নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। অন্যদিকে এনসিপি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি এবং 3 নেতার মাজার সেটি জিয়ারতের মধ্য দিয়ে 10 দলীয় ঐক্য জোটের ব্যানারে তারা নির্বাচনী প্রচার শুরু করেছেন। এই নির্বাচনী প্রচার যে এটি আজকে শুরু হলো, এটি আসলে চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, সকাল 7টা পর্যন্ত, এবং তারপরে বিরতি থাকবে এবং এরপরে 12 তারিখ নির্বাচন। তো এই প্রচারের মধ্যেই মোটামুটি আজকে প্রথম দিনে যেটি জমজমাট অবস্থা সেটি হচ্ছে যে বিএনপি এবং জামাত এই দুই দলের নেতারা আমরা দেখেছি যে তাদের জনসভা এবং প্রচারাভিযান থেকে পাল্টাপাল্টি বক্তব্য তারা তুলে ধরেছেন। আর এই নির্বাচনী প্রচারাভিযানে কিছু নিষেধাজ্ঞাও রয়েছে। সেই নিষেধাজ্ঞাগুলোর জন্য নির্বাচন কমিশন যারা রয়েছেন তারাও কাজ করছেন। তো এই প্রচারাভিযানের মাধ্যমে মূলত যেসব দলগুলো আমরা দেখেছি যে প্রায় 2000-এর মতো প্রার্থী রয়েছেন, কেউ জোটের মধ্যে আছেন, কেউ জোটের বাইরে আছেন, কেউ এককভাবে নির্বাচন করছেন, স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। এই সবাই আসলে আজকে মাঠে নেমে মূলত ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং এর মাধ্যমেই নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারাভিযান সেটি শুরু হলো। দলগুলো প্রার্থীদের কাছে তাদের ভোট চাইতে যাওয়া শুরু করলো। বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই চলছে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট না থাকায় এটি কতটা অংশগ্রহণমূলক হবে সেই আলোচনা চলমান। নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে চ্যালেঞ্জ কোথায়? আবুল কালাম আজাদের প্রতিবেদন। বাংলাদেশে একাধারে 3টি সংসদ নির্বাচন হয়েছে বিতর্কিত। এর মধ্যে 2014 আর 2024 সালের নির্বাচন ছিল একতরফা এবং 18 নির্বাচনকে সমালোচকরা বলে থাকেন রাতের ভোট। গণ অভ্যুত্থানের পর যে নির্বাচন হতে যাচ্ছে সেই ভোটেও সব দলের অংশগ্রহণ থাকছে না। 2024 সালের গণ অভ্যুত্থানের পর প্রথম যে জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে অংশ নিতে পারছে না ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবং তাদের জোটের শরিক বা মিত্র দলগুলোর কয়েকটি। এই নির্বাচনে মূলত অংশ নিচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, বিশেষ করে 2014 এবং 2024 সালের ভোটে অংশ না নেয়া বিএনপি জামায়াত জোট। আসন্ন নির্বাচনটিও কারো কারো কাছে ভবিষ্যতে একতরফা হিসেবে মূল্যায়ন হতে পারে। কিন্তু নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী দুই জোট নেতারা বলছেন, সর্বস্তরের ভোটার, বৈধ দল ও প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করলেই হবে অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচন। অংশগ্রহণমূলক বলতে আমরা বুঝি ভোটারদের অংশগ্রহণ, পার্টিকুলার কোনো দলের নয়। নির্বাচনটা হয় একটা আইনের ভিত্তিতে। দেশে ইলেকশন কমিশন আছে, একটা নির্বাচনী আইন আছে, সাংবিধানিক একটা বিধি আছে। আপনারা খেয়াল করবেন সেই আইনের ভিত্তিতে যারা যারা নির্বাচনের যোগ্য হবেন
যারা যারা ইলেকশনের জন্য এলিজিবল হবেন টু পার্টিসিপেট দ্য ইলেকশন, আইনের মধ্যে যারা থাকবেন তারা ইলেকশন করবেন। দ্যাট ইজ কল্ড পার্টিসিপেটরি, দ্যাট ইজ কল্ড ইনক্লুসিভ। নির্বাচনের যোগ্য লোকদেরকে নির্বাচন করতে না দিলেই সেটা হবে অংশগ্রহণহীন ইলেকশন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছিলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রশ্নে বিতর্কের কোনো সুযোগ নেই। কেন এমনটি বলছেন তার ব্যাখ্যা এরকম। যে ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে এই যে আওয়ামী লীগবিহীন নির্বাচন, বিকজ আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না, তারা একটা মাফিয়া গোষ্ঠী, তারা রাজনৈতিক চরিত্র হারিয়েছে, তারা এদেশে গণহত্যা চালিয়েছে, জনরায় হয়েছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, তারা এদেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না। তো সুতরাং ইনক্লুসিভ মানে এখন যারা রাজনীতিতে রেজিস্টার্ড আছে, ইলেকশন কমিশনের সাথে যাদের নিবন্ধন আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মধ্যে দুই একটা ছোটোখাটো দল যদি ইলেকশন না করে, সেটা সবসময় হয়ে থাকে, তাতে কিছু যায় আসে না। এটা ইনক্লুসিভনেস চরিত্র থাকবে, গ্রহণযোগ্য হবে, বিশ্বাসযোগ্য হবে। 26-এর বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে যে প্রত্যাশার কথা বলা হচ্ছে, তাতে সন্দেহ এবং আশঙ্কার কথা জানাচ্ছে জাতীয় পার্টি। নির্বাচনে অংশ নিয়ে এই দলটির সন্দেহ কেন? আনকন্ট্রোলড আনচেকড একটা ইলেকশনের দিকে বাংলাদেশ যাচ্ছে এবং ভোটের দিন এখানে স্থানীয় মব, স্থানীয় শক্তি, স্থানীয় যারা হোল্ড রাখে, তারা যা চাবে ভোটের দিন তাই হবে। বাধা দেওয়ার মতো কোনো শক্তি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তো এই যে বলগাহীন বাধা না দেওয়ার ক্ষমতা ছাড়া একটা ভোট হচ্ছে, সেটার তো আসলে বিকল্প আরও অনেক কিছু হওয়া উচিত ছিল। জাতীয় পার্টি জামাতের ব্যানের সময়ও প্রতিবাদ করেছিল, জাতীয় পার্টি আওয়ামী লীগ ব্যানের সময়ও প্রতিবাদ করেছিল। গণ অভ্যুত্থানের পরে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং দলটির নিবন্ধনও বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে আওয়ামী লীগের সমর্থক ভোটারদের পছন্দের প্রার্থী থাকছে না এবার নির্বাচনে। প্রকৃত অংশগ্রহণমূলক যেটাকে আমরা বুঝি, যে সকল রাজনৈতিক দল মত সবার অংশগ্রহণ, সেটা এবার আসলেও বাস্তবায়ন হচ্ছে না। এবং সামনে এটা হয়তো আরও পরের নির্বাচনে হলেও হতে পারে, যদি আওয়ামী লীগ তার বিষয়ে পুনর্বিবেচনা করে, পর্যালোচনা করে, বিচারগুলো যদি হয়ে যায়, তারপরে আওয়ামী লীগ একভাবে নিশ্চয়ই আসতে পারে। এখন ওই আংশিকভাবেই নির্বাচন করতে হবে এবং তারপরে নির্বাচন কতটা ঠিকঠাক মতো হয় সেটি এখন উদ্বেগের বিষয়। অতীতে নির্বাচনগুলোর বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ এই বড় দুই দলেরই ভোটার সবচেয়ে বেশি। এই নির্বাচনে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ভোটদানে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। ভোটার উপস্থিতিতে এর প্রভাব নিয়ে কী মূল্যায়ন হচ্ছে দলগুলোয়? তো এই দেশের মানুষ এবং নতুন প্রজন্ম যারা নতুন ভোটার হয়েছে, যাদের বয়স 18 থেকে 30-35-এর মধ্যে, তারা স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে। এই ভোটারকে কেউ থামাতে পারবে না। আর এখানে একটা ক্ষুদ্র অংশ যদি নিজেরা নির্বাচনে অংশগ্রহণ না করতে চায় বা ভোট দিতে না চায়, সেই স্বাধীনতা তো তাদের আছে, তবে আমি মনে করি না তাদের সংখ্যা খুব একটা বেশি হবে। যদি আওয়ামী লীগ অলটুগেদার ভোট ব্যান করে, তাহলে কিন্তু কাস্টিংটা অবৈধভাবে করতে হবে এবং সেটাকে কেউ লুকাতে পারবে না। বাংলাদেশে 42,000 সেন্টারে ভোট হবে, সেখানে অবৈধ কাস্টিংগুলো একসময় ন্যাকেট হয়ে যাবে এবং ভোটটা তখন প্রশ্নবিদ্ধ হবে। সো আওয়ামী লীগের ভোটাররা ভোটে আসুক, এটা আমরা সবাই চাচ্ছি, এবং কি করলে আসবে সেটা সবাইকে সেভাবেই একটা সমঝোতাও করতে হবে। আসন্ন নির্বাচনে গ্রহণযোগ্যতার প্রশ্নে দুটি বিষয় গুরুত্বপূর্ণ হবে এমন বিশ্লেষণ আছে। প্রথমত ভোটার উপস্থিতি, দ্বিতীয়ত পরিবেশ যা শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষতা নিশ্চিত করবে। এখানেও আছে দুশ্চিন্তা। সংখ্যালঘু যারা আছে, জাতিগত ধর্মীয় সংখ্যালঘু যারা, তাদের মধ্যে আগের বিভিন্ন নির্বাচনে আমরা দেখছি তাদের মধ্যে একটা আতঙ্কের অবস্থা তৈরি করা হয় যাতে নির্বাচনে তারা না যায়। তাদের নির্বাচনে যাওয়া এবং না যাওয়া দুদিক থেকে দেখার নিরাপত্তাহীনতা তৈরি হয়। সেই জায়গাটা তো নিশ্চিত করতে হবে যাতে তারা আসে, কারণ এটা তো একটা বড় অংশ। এখন মাজার আক্রান্ত হচ্ছে, ওরস আক্রান্ত হচ্ছে, বাউলরা আক্রান্ত হচ্ছে, এদের সাথে তো বিশাল জনগোষ্ঠী। এখন তারা যদি দেখে যে আমি একটা সহিংসতার মধ্যে পড়বো, কিংবা যারা এখানে নির্বাচন করছে, যারা দাপটের সাথে চলাফেরা করছে, তারা আমাদের উপরে আক্রমণ করতে পারে, তাহলেও তো ভোট সংখ্যা অনেক কমে যাবে। বিশ্লেষকরা মনে করেন এবার 50 থেকে 60% বেশি ভোট না পড়লে প্রশ্ন উঠতে পারে। সার্বিকভাবে নিরাপত্তা আর অংশগ্রহণমূলক করাটাই হবে অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে প্রথম ভোটের বড় চ্যালেঞ্জ। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ, বাংলা। বিবিসি প্রবাহে আজ আছেন লেখক গবেষক মহিউদ্দিন আহমদ। আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। 2014-2024 সালের নির্বাচনে সব দল ছিল না এবং সেই নির্বাচনগুলো বেশ বিতর্কিত ছিল।
আবার এবার দেখা যাচ্ছে 2026-এ এসে এই নির্বাচনে আওয়ামী লীগ এবং তার শরিকরা নেই, মূলত 2014-2024-এ যারা ছিলেন না তাদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তাহলে কি এটিকেও মানে ঠিক একতরফা নির্বাচনের হিসেবে মূল্যায়নের সুযোগ থেকে যায়? না, আমরা তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তো ডাইমেনশন দুটো, একটা হচ্ছে সব মতের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, আরেকটা হচ্ছে বিশাল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। এখন কোনো পার্টিকুলার কোনো মতামতের প্রার্থীরা যদি সুযোগ না পান নির্বাচন করার, তারা প্রশ্নটা তুলতেই পারেন যে এটা অন্তর্ভুক্তিমূলক হয় নাই। তো এখানে একটা যুক্তি আছে, যুক্তিটা হচ্ছে যে এরা যদি এতই খারাপ হয় তাহলে তো মানুষই তাদেরকে বর্জন করবে, ভোট দিবে না, তাহলে আইন করে তাদেরকে বাতিল করার দরকারটা কি, তাই না? এখন এই 2008-এর নির্বাচনের পরে আমরা জানি যে নির্বাচন কমিশন জামাত ইসলামী নিবন্ধন বাতিল করে দিয়েছিল, তারা দলগতভাবে নির্বাচন করতে পারে নাই। তো জামাত তো আবার কামব্যাক করেছে, তাই না? তো মানে একটা হচ্ছে যে ভোটারদের সামনে একটা চয়েস থাকে, সে কাকে গ্রহণ করবে কাকে বর্জন করবে, সেই চয়েসটা এখন আর ভোটারদের সামনে নাই, সেই চয়েসটা নিয়েছে সরকার। হ্যাঁ, মানে এইটাই কি তাহলে প্রশ্ন তোলে কি না? তোলে, তো অবশ্যই প্রশ্ন তোলে। যেমন জামাতের নিবন্ধন যখন বাতিল করা হলো তখন তো এই প্রশ্নটা উঠেছিল যে জামাতের যারা সমর্থক, যারা কর্মী বা যারা ভোটার, তাদেরকে তো বঞ্চিত করা হলো, তাই না? কাজে এটা হয়। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ যদি এতই খারাপ হয় তাহলে আওয়ামী লীগ দলগতভাবে আওয়ামী লীগের বিচার হচ্ছে না কেন? আমি এই জিনিসটা বুঝি না। আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না কেন, এটাই যদি হয়। এবং একই প্রশ্ন উঠেছিল জামাত ইসলামীকে নিয়েও, জামাতের নেতাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, তাদের অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু দলগতভাবে জামাত ইসলামীকে মানবতা বিরোধী অপরাধের জন্যে মানে কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। শেষমেশ জামাতকে 2024 সালের জুলাইয়ের শেষের দিকে নিষিদ্ধ করা হলো একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে। এই নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তারা যেটা বলছেন, তারা এটাকে অংশগ্রহণমূলক হিসেবেই দেখছেন এবং তাদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। এবং আপনি যেটি বলছিলেন যে ভোটার উপস্থিতির বিষয়টি, সেটিও তো একটি বড় ফ্যাক্টর। মানে এখানে চ্যালেঞ্জগুলো কোথায়? এখন আমাদের এখানে যদি আমরা স্বাভাবিক নির্বাচন বলি, 1991, তারপরে 1996, 2001, এই তিনটা নির্বাচনকে আমরা মোটামুটি স্বাভাবিক গ্রহণযোগ্য মনে করি, যেখানে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছিল। তো সেখানকার যে ভোটার টার্ন আউটটা ছিল তিনটা, এইটা একটাকে স্ট্যান্ডার্ড যদি ধরি, সেই তুলনায় যদি ভোটার টার্ন আউট কম হয় তাইলেই প্রশ্ন উঠবে যে এই নির্বাচন অনেকেই এটাতে আগ্রহ নাই। তো সুতরাং ভোটার টার্ন আউট যেটি বলছেন সেটির ক্ষেত্রে তো নানা রকম শঙ্কা থেকে যাচ্ছে। না, শঙ্কা সবসময় ছিল। আপনি খবরের কাগজ খুলেই দেখতে পাবেন যে অমুক গ্রামে অমুক জেলায় 70টি গ্রামের নারীরা প্রথমবার ভোট দিলেন, তার মানে দিতে দেওয়া হয় না, বা অমুক জায়গায় সংখ্যালঘুদের ভোটদানে বিরত রাখা হয়েছে। এই খবরগুলো তো আমরা পত্রিকায় পাই, তো সেটা আছে। কিন্তু তারপরেও আমরা যদি ধরে নিই যে 91, 96 এবং 2001-এ যে পরিমাণ ভোট পড়েছে, সেই পরিমাণ ভোট যদি পড়ে তাহলে আমরা একটা স্বাভাবিক ধরে নেব, স্বাভাবিক ধরে নেওয়া হবে। অনেক ধন্যবাদ। আমরা আরও কথা বলবো। এনসিপি, খেলাফত মজলিস, এবি পার্টি সহ অন্যান্য বেশ কিছু দলের সাথে একটি নির্বাচনী জোট গঠন করেছে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। এই জোটে ধর্মভিত্তিক দলের পাশাপাশি অন্যান্য দলও থাকায় এটির আদর্শিক ভিত্তি নিয়ে বেশ আলোচনা রয়েছে। তাফসির বাবু জানার চেষ্টা করেছেন ঠিক কিসের ভিত্তিতে দলগুলো এমন একটি জোট গঠনে সম্মত হলো, জোটের নেতৃত্ব নিয়েই বা তাদের কী ধরনের বোঝাপড়া হয়েছে। বাংলাদেশে জামাত সহ যে 10 দলীয় জোট, সেই জোটের একক কোনো শীর্ষ নেতৃত্ব নেই। যদিও বাংলাদেশের নির্বাচনের অতীত ইতিহাস হচ্ছে যেসব দল বা জোট ক্ষমতায় আসে তারা সাধারণত নির্দিষ্ট একজন নেতার ইমেজকে ব্যবহার করেই ভোট যুদ্ধের নামে বিএনপি এবং তাদের জোট এবার সামনে রেখেছে তারেক রহমানকে। ফলে প্রশ্ন উঠছে এর বিপরীতে যে 10 দলীয় জোট, সেই জোটের শীর্ষ নেতা কে? আরেকটি প্রশ্ন হচ্ছে এই জোট যদি নির্বাচনে জেতে তাহলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন? এখানে এখন পর্যন্ত স্পেসিফিক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা স্পিকার কে হবেন সে বিষয়ে এখনও বৃহত্তর আলোচনা হয়নি। স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যেই দলের বেশি সংসদ সদস্য জয়ী হন সাধারণত তারাই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান। আমাদের যেহেতু এটা প্রধানমন্ত্রী শাসিত, 2/3 বেশি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন করছে।
কাজেই এখানে প্রাধান্যত অথবা মুখ্য ভূমিকাটা তাদেরই। বিএনপি যেরকম তার জোটের বড় দল, সেই বড় দলের একজন নেতা, বিএনপির সাথে আর অনেকগুলি দল আছে, সেই দলেরও নেতা আছে। তো যদি আপনি বিএনপির নেতাকে সেভাবে ধরেন, তাহলে আমাদের এই জোটের মধ্যেও বড় দল আছে, সেই বড় দলের নেতা তো একজনই আছে। এখন এখানে সুনির্দিষ্ট কেউ প্রধান বা সুনির্দিষ্ট উনি এই 10 দলীয় ঐক্যের প্রধান সেই হিসেবে নাই, কিন্তু জামাত যেহেতু বড় দল এবং জামাতের আমির যেহেতু জাতীয়ভাবে এই ঐক্যটা করার ব্যাপারে ভূমিকা রেখেছেন, স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে ওনার একটা অবস্থান সেখানে আছে। তবে কোনো কিছুই চূড়ান্ত নয়। বিশেষ করে জামায়াতের একক নেতৃত্ব বা প্রাধান্য নিয়ে এর আগে ইসলামী আন্দোলনের আপত্তির নজির থাকায় জামায়াত নেতৃত্বের বিষয়টি অন্তত নির্বাচনের আগে সামনে না এনে নির্বাচনের পরে সিদ্ধান্ত নিতে চায়। আফটার ইলেকশন তখন যাদের সাথে সমঝোতা হয়েছে নির্বাচনের ফলাফলে আসলে কারা কতটা আসন পেয়ে সেই সময়কার ছবিটা কি হবে, সিনারিওটা কি হবে, চিত্রটা কি হবে, সেটার ভিত্তিতেই তখন শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমরা তো একটা দলের দায়িত্বশীল হিসেবে আমরা আমাদের দলের প্রধানকেই আগামী দিনের সরকারের বা রাষ্ট্রের মুখ্য ব্যক্তি হিসেবে আমরা সামনে রাখব। কিন্তু প্রশ্ন আরও আছে, সেটা হচ্ছে ইসলামপন্থী এবং ইসলামপন্থী নয় এরকম বিভিন্ন দল নিয়ে এই যে এক ধরনের জোট গঠিত হলো, তার আদর্শিক ভিত্তি আসলে কি? যেহেতু এটা রিটেন কোনো জোটের কাঠামোগত রূপ নেয়নি বলে আমরা হয়তো অফিসিয়ালি এটা বলিনি, কিন্তু এই যে জুলাই চেতনার বা জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনাকে আমরা ধারণ করেছি এই জোটের, সেটাই টার্গেট। বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর নির্বাচনী জোটের প্রক্রিয়া শুরু হয় বছরখানেক আগে, মূলত ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে আনার কথা বলে। সে সময় দলগুলোর কোনো কোনো নেতা ইসলামী বা শরিয়া আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠনের কথাও বলেছেন। কিন্তু পরবর্তীকালে এই জোটে এনসিপি, এবি পার্টির মতো ধর্মভিত্তিক নয় এমন দলগুলো যুক্ত হয়। ফলে জুলাই সনদে একমত থাকলেও এই জোট শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করবে নাকি প্রচলিত রাষ্ট্র ব্যবস্থাকেই গ্রহণ করবে, সেটা একটা বড় প্রশ্ন। ক্ষমতায় গেলে অবশ্যই সেটি হচ্ছে যে জামাত তারা বলছে তারা কিন্তু ইসলামিক রাষ্ট্রর জায়গা থেকে ক্ষমতায় গেলে পড়বে, সেটি কিন্তু তারা বলেনি। কারণ তারা এখানে সেই জায়গা থেকে বের হয়ে কিন্তু একটি সকল দল মিলে কিন্তু একটা ডেমোক্রেটিক জায়গাটায় কিন্তু তারা এসেছে, জোট করেছে। কিন্তু তাহলে ধর্মভিত্তিক দলগুলো কি শরিয়া রাষ্ট্রের আদর্শ থেকে বের হয়ে এসেছে? এই প্রশ্ন উঠছে কারণ গত সপ্তাহে ঐক্য প্রক্রিয়া থেকে সরে যাওয়ার আগে এই কারণটিকেই সামনে এনেছিল ইসলামী আন্দোলন। তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে। তবে জামাত সহ ইসলামী দলগুলো অবশ্য এর ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। যার যার ফিলোসফি এবং যার যার রাষ্ট্রকল্প, যার যার রাজনৈতিক দর্শন তার কাছে অটুট এবং অক্ষুণ্ণ আছে। আমরা এই মুহূর্তে বাংলাদেশটাকে সবার আগে ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, দুর্বৃত্তপনা এবং আধিপত্যবাদ থেকে মুক্ত করতে চাই। সেটার জন্য আমাদের এই অ্যালায়েন্স। যে এখন বিদ্যমান একটা আইন তো দেশে আছে, যে দলই জিতুক কালকে গিয়েই তো সেই আইনটা সব বদলাতে পারবো না। তার জন্য একটা প্রসিডিউর প্রয়োজন হবে, সংসদ হবে, যারা সংসদে সংখ্যাগরিষ্ঠ হবে তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। মানুষের জন্য কল্যাণকর, ক্ষতিকারক নয় এমন সব বিধানকে আমরা অ্যালাউ করব। তো ওটা একটা ইসলামও অ্যালাউ করে, দ্যাট ইজ কল্ড ইসলাম। জামাত সহ 10 দলের নেতারা মনে করছেন নির্বাচনের আগে একক নেতা সামনে রাখার প্রয়োজন নেই, যদিও ইতিহাস ভিন্ন কথাই বলছে। এছাড়া লিবারেল এবং ইসলামপন্থী দলগুলোর মিশেলে এই জোট তাদের আদর্শ এবং রাষ্ট্রকল্প নিয়েও সুনির্দিষ্ট কোনো রূপরেখা প্রকাশ করেনি। মূলত এর মাধ্যমে দলগুলো ভোটের আগে নতুন কোনো মতবিরোধের ঝুঁকি নিতে চায় না। কিন্তু অস্পষ্ট এবং রূপরেখাবিহীন অবস্থায় দলগুলো তাদের বার্তা কতটা ভোটারদের কাছে পৌঁছাতে পারবে তা নিয়ে সংশয় থেকেই যায়। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা, ঢাকা। মহিউদ্দিন আহমদ, আমরা দেখছিলাম প্রতিবেদনটি জোট নিয়ে, বিশেষ করে জামাতের এই জোটটা নিয়ে যে ধরনের প্রশ্নগুলো এখন সামনে আসছে, যে দলগুলোর আদর্শের দিকটা কি হবে, তারা কি শরিয়া ব্যবস্থা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে সেই জায়গা থেকে সরে আসবে নাকি না প্রচলিত রাষ্ট্র ব্যবস্থাই তারা রাখবে, এ ধরনের নানা ধরনের বিতর্ক এখন হচ্ছে। তো এই যে জোটের আদর্শ কিংবা রাষ্ট্র পরিকল্পনা নিয়ে সুনির্দিষ্ট কোনো রকম রূপরেখা না দেয়া, এই অস্পষ্টতা, এটা কেন আপনার কি মনে হয়? না, নির্বাচনী জোট যেটা হয়েছে এটা আসলে আদর্শিক জোট তো না। আমাদের দেশে কখনোই আদর্শিক জোট হয় না। ইভেন 54 সালেও কিন্তু আদর্শিক জোট, পরস্পর বিপরীত মেরুর দলগুলো একসূত্র হয়েছিল একটা কমন শত্রুর বিরুদ্ধে। তো
তো যতদিন আওয়ামী লীগ ছিল আমরা দেখেছি যে আওয়ামী লীগ তার মিত্ররা ছিল, তার প্রধান প্রতিপক্ষ বিএনপি, বা বিএনপির সঙ্গে অনেকে জোটবদ্ধ হয়েছিল, তাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। দুই দলেই কিন্তু বিপরীত মেরুর দলগুলো ছিল, আদর্শিক জোট না, এগুলি ছিল নির্বাচনী সমঝোতা। তো এবারও যেটা হয়েছে এটা আসন সমঝোতা। কিন্তু এখানে যখন আওয়ামী লীগ যেহেতু দৃশ্যপটে নেই, এখন বিএনপি আর জামাত পরস্পরের মুখোমুখি, পরস্পরের প্রতিদ্বন্দ্বী বা পরস্পরের শত্রু। তো সেখানে এই 10 দলীয় জোট যেটা হলো, তাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে বিএনপিকে ঠেকানো এবং নিজেরা যদি জয়ী হয় সরকার গঠন করা। এটাই তো এজন্যই তো সেইখানে প্রধানমন্ত্রী কে হবে এটা খুব মুখ্য না। এই যে কথাগুলো বলে যে বড় দলের যে না, এটা সমঝোতাটা কি হয়েছে নেপথ্যে আমরা তো জানি না। অনেক কিছু কিন্তু নেপথ্যে হয়, প্রকাশ্যে এগুলি বলে না। ভারতের নির্বাচনে আমরা যেন একবার দেবীগৌড়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, তো তার সমর্থক তো 3-4 জন ছিলেন। তো সবসময় যে মেজরিটি পার্টি থেকে প্রধানমন্ত্রী হবে নট নেসেসারিলি। তবে আমাদের এখানে এই বিষয়গুলোকে তারা মানে খুব অস্পষ্টই রাখতে চাচ্ছে, সেটা কেন রাখতে চাচ্ছে? এই জন্য কারণ এইটা নিয়ে সমস্যা হবে, মানে পাবলিক পারসেপশন একরকম, তারা যদি অন্যরকম বলে নির্বাচনের মাঠে। যেমন আমরা ভারতীয় ইয়েতে বিজেপির একটা প্রপাগান্ডাই ছিল কংগ্রেস জিতলে প্রধানমন্ত্রী কে হবে, এরকম একটা ছিল। তো এটা তাদের দুর্বলতার। আর আমাদের দেশে তো প্রধানমন্ত্রী মানে কি, এটা রাশিয়ার জার বা সম্রাট আকবরের মতন ব্যক্তি, অল পাওয়ারফুল, তাই না? তো এইরকম একটা কে হবে, এটা নিয়ে তো একটা ভেতরে একটা টাসল থাকি। এখন এমন যদি হয়, আমরা তর্কের খাতিরে ধরে নেই যে একটা জোটের মধ্যে একটা দল তার শক্তি হচ্ছে 90% আর অন্যান্য দল হচ্ছে 10%, কিন্তু এই 10% যদি সঙ্গে না থাকে তাহলে 90% জিততে পারে না। তখন কিন্তু সমঝোতার জন্য তারা 10%-এর একজনকে প্রধানমন্ত্রী হিসাবে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়। আপনার নেতৃত্বের ক্ষেত্রে জোটের মানে বা পরবর্তীতে এনসিপির অবস্থান, অর্থাৎ গণ অভ্যুত্থানের নেতৃত্বের সামনের সারিতে থাকা তরুণদের গঠিত দল, সেই দলটির অবস্থান আপনি কেমন দেখেন? না, এনসিপি তো মানে গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা সবার দল হয় নাই, অনেকেই দলে আসেন নাই, এবং যারা এসছেন তাদের মধ্যে থেকে অনেকেই আবার চলেও গেছেন, অনেকে স্বতন্ত্র ইলেকশন করছেন। কাজে এনসিপি নিয়ে যে পারসেপশনটা তৈরি হয়েছিল সেটা আর এখন নাই, অনেক বদলে গেছে। দ্বিতীয়ত এনসিপি যে একটা দল হয়ে উঠবে সেই আগ্রহ এনসিপির মধ্যে আমি দেখি নাই। দল হয়ে ওঠার জন্য যেটা দরকার ছিল একক শক্তিতে নির্বাচন করা, তাহলে তাদের দলের সক্ষমতার পরিচয় পাওয়া যেত, যেটা আমরা 73 সালে জাসদকে দেখেছি। কিন্তু তারা একটা বড় দলের পক্ষপটে চলে যাওয়ার মানেটাই হলো তাদের দলীয় সক্ষমতার প্রমাণটা আর আমরা পাবো না। এখন এনসিপির 2-4 জন প্রার্থী যদি জেতেনও আমরা ধরে নেব এরা জামাতের সমর্থনে জিতেছেন, তাদের দলের শক্তিটা আমরা জানবো না। তো এই একটা সমস্যা শুরুতেই কিন্তু এনসিপি তৈরি করলো। দ্বিতীয়ত, যত বড় দল হলেই যে তার নেতা প্রধানমন্ত্রী হবেন এটা এমন কোনো কথা নাই, ছোট দলেরও হতে পারেন। 54 সালে নির্বাচনে আমরা দেখেছি যে সংখ্যাগরিষ্ঠতা, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আওয়ামী লীগ। কৃষক শ্রমিক পার্টির আসন সংখ্যা কম ছিল, কিন্তু তারপরেও কৃষক শ্রমিক পার্টির আবু হোসেন সরকারকে মুখ্যমন্ত্রী হিসাবে আওয়ামী লীগ মেনে নিয়েছিল জোট রক্ষার স্বার্থে, যদিও পরে সেই জোট আর টেকে নেই। তো জোটের আরেকটা সমস্যা হচ্ছে যে এই অন্তর্বিরোধ যদি থাকে কিছু কিছু ক্ষেত্রে, তাহলে জোটও ভেঙে যায়। তো এই জোট টেকসই হবে কি হবে না এটা ডিপেন্ড করবে আসলে নির্বাচনের পরে। যদি তারা সরকার গঠন করতে পারে তাহলে সরকারের যে ইনহারেন্ট যে শক্তি সেটার কারণে হয়তো দলটা মানে জোটটা থাকবে। আর যদি তারা সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা না পায়, জোট ভেঙেও যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। বৈশ্বিক সংস্থা বা সংগঠন কোনো কাজের না, এসবে টাকা ঢালার সিদ্ধান্ত অনেকটাই বোকামি। যুক্তরাষ্ট্র এসব সংগঠন থেকে লাভের চেয়ে বরং আর্থিক ক্ষতির মুখেই বেশি পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই মনে করেন। তাই তো 2025-এর 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো ক্ষমতার মসনদে বসেই এক নির্বাহী আদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই ধারাবাহিকতায় 22 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচওর সদস্য তালিকা থেকে বেরিয়ে গেল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটি। তবে ট্রাম্প খুব চালাক, লাভের গুড় তিনি না খেয়ে ছাড়েননি, বাকি রেখে দিয়েছেন 2024 ও 2025 সালের চাঁদার টাকা। ডব্লিউএইচওর প্রায় $26 কোটি তিনি পরিশোধ করেননি।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো আন্তর্জাতিক সংস্থা ছাড়তে হলে 1 বছরের নোটিশ দিতে হয় এবং সব বকেয়া চাঁদা পরিশোধ করতে হয়। তবে ডব্লিউএইচও জানিয়েছে যুক্তরাষ্ট্র এখনও 2024 ও 2025 সালের কোনো নির্ধারিত চাঁদা পরিশোধ করেনি। তাই বিশ্লেষকরা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। ট্রাম্প কেন এই টাকা পরিশোধ করেননি এই প্রশ্নের উত্তরেও গোঁজামিল দিয়েছে মার্কিন প্রশাসন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র দাবি করেন, করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রকে হাজার হাজার বিলিয়ন ডলারের ক্ষতির মুখে ফেলেছে ডব্লিউএইচও। তাই সংস্থাটিতে যুক্তরাষ্ট্র সরকারের সব ধরনের অর্থ সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অয়নিল ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ ল এর পরিচালক লরেন্স গোস্টিন বলেন, এটি স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের আইনের লঙ্ঘন। তবে ট্রাম্প প্রশাসন এর পরিণতি এড়িয়ে যেতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের এই প্রস্থানের ফলে বৈশ্বিক জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, ডব্লিউএইচও থেকে সরে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য যেমন ক্ষতিকর, তেমনি পুরো বিশ্বের জন্য ক্ষতির কারণ হবে। দাভোসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের বিল গেটস বলেন, নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ডব্লিউএইচওতে ফিরে আসার সম্ভাবনা কম, তবে বিশ্বের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অপরিহার্য। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ডব্লিউএইচওর সবচেয়ে বড় অর্থদাতা ছিল। সংস্থাটির মোট বাজেটের প্রায় 18% অর্থই যোগান দিত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ফলে ডব্লিউএইচও ইতোমধ্যে তীব্র আর্থিক সংকটে পড়েছে। সংস্থাটি তাদের ম্যানেজমেন্ট টিম অর্ধেকে নামিয়ে এনেছে। সেই সঙ্গে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত প্রায় 1/4 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে সংস্থাটি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।